দর্শক দৃশ্য শব্দের একক চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। এ পর্বে আমরা আলাপ করেছি সম্প্রতি মুক্তি পাওয়া মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন ছবিটি নিয়ে। বনলতা সেন সম্ভবত সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসের সবচেয়ে রহস্যময় নারী। দ্য ভিঞ্চির মোনালিসা যেমন, তেমনি বনলতা সেনকে নিয়েও আছে অজস্র কল্পনা, কথা ও উপকথা। কিন্তু জীবনানন্দ দাশ আসলেই কোনো রক্তমাংসের মানবী বনলতাকে খুঁজেছেন, নাকি পুরুষের হাজার বছরের ঘনীভূত ক্লান্তিকে নিজের মানসলোকে নির্মিত কাল্পনিক সত্তা বনলতা সেনের কাছে সমর্পণ করতে চেয়েছেন? মাসুদ হাসান উজ্জ্বল বনলতা সেন চলচ্চিত্রে এই জিজ্ঞাসাকে সামনে এনেছেন। তবে শুধু বনলতা সেনের অনুসন্ধানেই তিনি থেমে থাকেননি। জীবনানন্দের ব্যক্তিজীবন এবং সম্পর্কের টানাপোড়েন, সমসাময়িক কবি সাহিত্যিকদের অবহেলা, জীবনানন্দের করুণ মৃত্যুকেও দৃশ্যস্থ করেছেন চলচ্চিত্রকার। বনলতা সেন ছবিতে কোনো লিনিয়ার গল্প নেই। আছে স্থানকালের ভ্রমণ, আছে এক রহস্যময় নারীকে খোঁজার দীর্ঘ যাত্রা। জীবনানন্দের ঘোড়া কবিতার চরিত্র মোহিনে ভর করে চলচ্চিত্রকার বনলতা সেন এবং জীবনানন্দের জীবনের নানা অলিগলি অন্বেষণ করতে থাকেন। স্থান ও সময় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো ছবি জুড়ে। ছবির শুরুতেই সুদূর অতীত থেকে উঠে আসেন এক নারী। সুগন্ধির কারবারি সে নারীকে মোহিনীর জিজ্ঞাসা, আপনি কি হেলেন নাকি বনলতা সেন? ওই নারী এ প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেন না। মোহিনীর সন্ধান চলতে থাকে, সাথে জীবনানন্দের সাথে তার বোঝাপড়া। চলচ্চিত্রকার মোহিনে ভর করে তরুণ জীবনানন্দের প্রথম প্রেম, তার খুড়তুতো বোন শোভনা দাস বেবি, স্ত্রী লাবণ্য দাশগুপ্ত, শিক্ষিকা লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনলতা বন্দ্যোপাধ্যায়, সবার মধ্যে খুঁজে বেড়ায় বনলতা সেনকে। ঘুরে বেড়ায় কলকাতা, নাটোর, আসাম ও ঢাকায়। মোহিনীর এই অনুসন্ধানই চলচ্চিত্রের মূল গতিমুখ, যার ফলে স্থানকাল ওলটপালট হয়ে যায়। তবে মোহিন শুধু বনলতা সেনের খোঁজেই থেমে থাকে না। সে জীবনানন্দ দাশের ব্যক্তিজীবনেরও ব্যবচ্ছেদ করতে চায়, খুঁড়ে ফুঁড়ে দেখতে চায় কোথা থেকে, কেমন করে রক্তমাংসের একটা মানুষের হৃদয়ে জন্ম নেয় বনলতা সেনের মতো কবিতা। জীবনানন্দ না পেয়েছেন বনলতাকে, না পেয়েছেন বৈষয়িক সাফল্য। একদিকে নিদারুণ অনটনে ঢেঁড়স সেদ্ধ খেয়ে দিন কাটানো স্ত্রী লাবণ্যের তীক্ষ্ণ বাক্যবাণ, অন্যদিকে লেখালেখিতে সাফল্য না পাওয়া সমকালীন কবি, সাহিত্যিক ও সমালোচক সবার অবহেলা, কটু সমালোচনা, এসবই তার জীবনকে বিষিয়ে তোলে। আহত হরিণের মতো জীবনানন্দ ট্রাম লাইনে বিলিয়ে দেন নিজেকে। এ কি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা? চলচ্চিত্রকার এই মৃত্যুকে একটা পরোক্ষ হত্যাকাণ্ডই মনে করেন। তাই মোহিন এবার বনলতা সেনের খোঁজ বন্ধ রেখে জীবনানন্দকে ধীরে ধীরে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছিলেন সেই সমকালীন সাহিত্যিকদের কাঠগড়ায় তুলতে চায়। দ্য ভিঞ্চির দ্য লাস্ট সাপার পেইন্টিং পুনঃদৃশ্যস্থ হয়। বিশাল ডাইনিং টেবিলের একদিকে শুয়ে আছেন আহত মুমূর্ষু কবি। টেবিলের অপর পাশে চলছে পানাহারের মৎসব, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথকে যিশুর ভূমিকায় হাজির করেন চলচ্চিত্রকার। সকলেই যেন মৃত্যু পথযাত্রী নিরীহ কবির রক্তমাংস ভোজের আনন্দে বিভোর। মরণাপন্ন কবিকে সামনে রেখে খাবারে চলে ছুরিকাচি, যা এতদিন চলেছে তার কবিতার উপর। শিল্পের আদালতে বিচার সম্পন্ন হলেও মোহিনের রাগ ক্ষোভের প্রশমন হয় না। সে এবার ছুটে যায় উকিলের কাছে মামলা করবে বলে। বহু বছর আগেকার একটা কথিত হত্যাকাণ্ডের কোনো সাক্ষী প্রমাণ না থাকলেও মোহিন উকিলকে অনেকটা চাপ দিয়েই মামলা করিয়ে নেয়। তবে টেবিলে জীবনানন্দকে রেখে পানাহার করা রবীন্দ্রনাথ, সজনীকান্তদের বিচার শেষে মোহিন এবার নিজেই কবির মরদেহের উপর পরীক্ষা চালাতে উদ্যত হয়। লাশ কাটা ঘরে চাপাতির ঘায়ে কবির দেহটি ছিঁড়ে ফুঁড়ে মোহিন প্রবেশ করতে চায় অলিন্দে অলিন্দে, যদি সেখানে দেখা মেলে বনলতা সেনের। একসময় মনে হয় বনলতা সেনের দেখা পেয়ে গেছে মোহিন, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। বনলতা সেনের মুখাবয়ব বদলে যায়, তার বদলে মূর্ত হয়ে ওঠে তারই ঘরের নারী মনিয়া, যাকে সে অবহেলে দূরে সরিয়ে রেখেছিল এতদিন। ঘর হতে শুধু 2 পা ফেলে শিশির বিন্দু না দেখে বহুদূরের সিন্ধু দেখতে যাওয়া তরুণের কি বোধোদয় হয়, সেটা জানা যায় না। ছবিতে চলচ্চিত্রকার বনলতা সেনকে একজন নারীর ভূমিকায় দেখতে চাননি,
তিনি পুরাকাল ও সমকালের বহু নারীতে বনলতা সেনের পরিচয় আরোপের চেষ্টা করেছেন। তারা কেউই বনলতা সেন নন, আবার সবাই বনলতা সেন। যাই হোক, মহিন কি সমকালের মানুষ নাকি পুরাকালের, নাকি সে কালোত্তীর্ণ? এক লেখায় চলচ্চিত্রকার বলেছিলেন, মহিন হচ্ছে জীবনানন্দের অল্টার ইগো, যদিও সে ভূমিকায় তাকে তেমন সক্রিয় দেখা যায় না। মহিনের কর্মকাণ্ডে এটা স্পষ্ট যে সে আসলে চলচ্চিত্রকারেরই অল্টার ইগো, যে বনলতা সেনকে খোঁজার উছিলায় জীবনানন্দের সমগ্র সত্তার ভেতর অন্বেষণ চালায়। বনলতাকে ছাড়িয়ে জীবনানন্দের ব্যক্তি জীবনের অন্দরে প্রবেশ করে সে। জীবনানন্দ দাশ বনলতা সেন লিখেছিলেন এডগার অ্যালান পোর কবিতা টু হেলেন থেকে অনুপ্রাণিত হয়ে, এমন একটা কথা প্রচলিত আছে। এই গল্পের হয়তো ভিত্তিও আছে, কিন্তু চলচ্চিত্রকার যখন মহিনের হাত ধরে দর্শককে হেলেনের কাছে নিয়ে যান, সেটা বেশ কষ্টকল্পনায় ভর করে দৃশ্য নির্মাণের চেষ্টাই মনে হয়। ছবির ওপেনিং হিসেবে দৃশ্যটি সুন্দর হলেও বনলতা সেনকে গ্রিক চরিত্রে খুঁজতে যাওয়া অতিরঞ্জন হয়েছে। ছবিতে আরও কিছু দৃশ্যে অতিরঞ্জন আছে, যেখানে মনে হয়েছে চলচ্চিত্রকার খানিকটা জোর করেই ছবিকে ইমেজের সৌন্দর্যে ভারাক্রান্ত করেছেন। যেমন একটি দৃশ্যে দেখা যায় টেবিলে রীতিমতো ম্যাপ ফেলে সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত বনলতা সেনকে খুঁজছে মহিন আর বিশ্ববিদ্যালয়ের সে শিক্ষিকা। কিন্তু বনলতা সেনকে কি আসলেই বিদর্ভ, শ্রাবস্তি কিংবা দারুচিনি দ্বীপে পাওয়ার কথা? কবিতার চরিত্রের খোঁজ ভূগোলে করাটা বেশ চোখে লাগে। জীবনানন্দের জীবনে কবিতা ও অন্যান্য লেখালেখিতে তাৎক্ষণিক সাফল্য না আসার পেছনে কিছু দায় তৎকালীন কবি, লেখক, সমালোচকদের ছিল বটে, কিন্তু তাদের আসামি বানিয়ে মামলা দায়ের করা এবং দ্য লাস্ট সাপার পুনর্দৃশ্যস্ত করে মুমূর্ষু জীবনানন্দকে তাদের আহারের টেবিলে শুইয়ে দেওয়াটা স্বাভাবিক মনে হয়নি। চলচ্চিত্রকার এক্ষেত্রে কিছুটা দৃশ্যগত গেমিক বা চটক তৈরি করতে চেয়েছেন বলে মনে হয়েছে। এ ধরনের কাল্পনিক অভিযোগের জন্য এত বড় চিত্রকর্মে ভর করার কারণও অস্পষ্ট। ভিনসেজো কামুচ্চিনির লা মর্তে দি সিজারে চিত্রকর্মের পুনর্নির্মাণও একই যুক্তিতে অস্বাভাবিক ও অতিরঞ্জিত। দৃশ্যের প্রেমে পড়ে যাওয়া এবং সেই দৃশ্যকে অগ্রাহ্য করার সাহসও একজন চলচ্চিত্রকারের বড় বৈশিষ্ট্য। এক্ষেত্রে রবার্ট ব্রেসুর উক্তিটি প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, নট বিউটিফুল ফটোগ্রাফি, নট বিউটিফুল ইমেজেস, বাট নেসেসারি ইমেজেস অ্যান্ড ফটোগ্রাফি। ফটোগ্রাফি বা আলোকচিত্র শিল্প চলচ্চিত্রের আগে থেকেই বেশ প্রভাবশালী শিল্প মাধ্যম। ফলে চলচ্চিত্র তার নিজস্ব ভাষা নির্মাণের তাগিদেই আলোকচিত্র থেকে নিজেকে আলাদা করে উপস্থাপন করবে, এটাই প্রত্যাশিত। পুরো ছবিতে বেশ কয়েকবার মনে হয়েছে চলচ্চিত্রকার এই ধরনের দৃশ্য বা সিনিক বিউটির প্রেমে পড়ে মাঝে মাঝে দিশা হারিয়ে ফেলেছেন। মহিন জীবনানন্দের অল্টার ইগো হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। মহিন এক আইনজীবীর কাছে গিয়ে জীবনানন্দ হত্যার জন্য দায়ীদের নামে মামলা করতে বলেন। সে নামের তালিকা আমরা দেখতে পাই না, তবে সে তালিকায় অবশ্যম্ভাবীভাবেই 1 নম্বরে থাকবেন রবীন্দ্রনাথ, তারপরে সজনীকান্ত সহ অন্যরা। মহিনের এমন বিতর্কিত ভূমিকাকে জীবনানন্দের অল্টার ইগো বলে প্রতিষ্ঠিত করা কিছুটা বাড়াবাড়িই মনে হয়। যে কিনা জীবনানন্দ হত্যার অভিযোগে মামলা পর্যন্ত করল, সেই আবার লাশ কাটা ঘরে চাপাতিতে বিক্ষত করেছে মরে যাওয়া মানুষটিকে, তাও আবার তার নির্মিত একটি চরিত্রের খোঁজে। কি অদ্ভুত দ্বিচারিতা মহিনের। ছবির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মহিনকে জানাচ্ছেন জীবনানন্দের জীবনে বৌদ্ধ দর্শনের গভীর প্রভাব ছিল। এর পরের দৃশ্যেই কোনো কনটেক্সট ছাড়া দর্শককে নিয়ে ড্রোন শটে বেরিয়ে এলেন একটা কাল্পনিক পাহাড়ের চূড়ায়, যেখানে অপূর্ব সুন্দর একটা বৌদ্ধ মন্দির ও বুদ্ধের মূর্তি। নেপথ্যে দরাজ গলায় চলছে বুদ্ধং শরণং গচ্ছামি। এখানেই বৌদ্ধ ধর্মের প্রসঙ্গ শেষ। গৌতম বুদ্ধের দর্শন জীবনানন্দ ও তার লেখালেখিতে গভীর প্রভাব ফেলেছে। সে ঘোষণা দিয়ে একটা আড়ম্বর শটে সে প্রসঙ্গ শেষ করে দিলে কি প্রতিষ্ঠিত হয় সেটা চলচ্চিত্রকার ভালো বলতে পারবেন। ছবির আরেকটি অংশে পারাজানোভের কালার অফ পোমেগ্রেনেট ছবির একটি দৃশ্যকে পুনর্নির্মাণ করেছেন। ধুধু বালুকাবেলায় অসংখ্য বই ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেখানে জীবনানন্দ ও কল্পিত চরিত্র মহিন ও বনলতা সেনের মধ্যে কথোপকথন চলছে। পারাজানোভ তার ছবিতে কিশোর কবি সায়াত নোবার ভবিষ্যৎ জীবনের জ্ঞানান্বেষণের দরজা খুলে দেওয়ার রূপক হিসেবে এমন একটি দৃশ্যের অবতারণা করেছিলেন, যেখানে ঈশ্বর প্রদত্ত জ্ঞান কালানুক্রমে মানুষ নিজস্ব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমাহারে সমর্পণ করে যায় উত্তর পুরুষের জন্য। যে কথোপকথন এই দৃশ্যে 3 জনের মধ্যে হয়
তার সাথে এই কম্পোজিশনের কী সম্পর্ক সেটা পরিষ্কার হয়নি। তিনজনের সাথে এই আলাপ অন্য কোথাও দৃশ্যস্থ হলেও বক্তব্যের পারপাস সার্ভ হয়ে যেত। জীবনানন্দের ব্যক্তিজীবন, লেখালেখি, বনলতা সেন, মহিন ও তার ছোটাছুটি, এত সব চরিত্র আর ঘটনার মধ্যে কোনোটাতেই চলচ্চিত্রকার ঠিকঠাক থিতু হতে পারেননি বা চাননি। পুরো ছবি জুড়ে জীবনানন্দের কয়েকটি কবিতা, যেমন ঘোড়া, শঙ্খমালা, বনলতা সেন, শিকার, 8 বছর আগের একদিনের দৃশ্যকল্পের সম্ভারে কয়েকটা বিচ্ছিন্ন সম্পর্কহীন কোলাজ তৈরি করেছেন চলচ্চিত্রকার। স্বাধীনতার পর থেকেই আমাদের নিজেদের ভাষার চলচ্চিত্র নির্মাণের কথা বলে আসছেন চলচ্চিত্রকাররা। আমাদের চলচ্চিত্রে প্রচলিত ভাষা প্রকরণগুলোর বেশিরভাগই পশ্চিম থেকে আসা। বিশেষ করে হলিউড ফর্মুলা ছবির প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের চলচ্চিত্রে বহুলভাবে প্রচলিত ও চর্চিত। দর্শকের মনোজগৎ ও বিশ্ববিখ্যাত তৈরি হয়েছে হলিউড, পরবর্তীতে বলিউডের বাণিজ্যিক ছবি দেখে। ফলে পূর্ব বাংলার চলচ্চিত্রের নিজস্ব ভাষা সে অর্থে কখনোই একটা সম্মিলিত রূপ লাভ করেনি। বিকল্পধারার চলচ্চিত্রকাররা সে চেষ্টা যে করেননি তা নয়, কিন্তু সেগুলোকে গ্রহণ করার জন্য এদেশের দর্শকের যে সামাজিক ও রাজনৈতিক পরিপক্কতার দরকার সেটা না থাকায় সেগুলো বেশি আলোচিত হয়নি। সমালোচনাগুলোকে মাথায় রেখেও বলা যায়, মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন বাংলা ভাষার চলচ্চিত্রে নতুন দিনের আগমনী বার্তা জানাচ্ছে। এ ধরনের কাজের জন্য যে বিপুল অধ্যাবসায়, মানসিক প্রস্তুতি ও সময়ের প্রয়োজন, চলচ্চিত্রকার সেটা আন্তরিকভাবেই দিয়েছেন। মাসুদ হাসান উজ্জ্বল নিজে একজন চলচ্চিত্রকার। ছবি বানাতে গিয়ে যা যা অনুষঙ্গের প্রয়োজন হয় তার সবগুলোতেই তার নিজস্ব চিন্তার ছাপ আছে। এই শৈল্পিক নিষ্ঠা ও সততা বনলতা সেন সহ তার ভবিষ্যৎ কাজগুলো বাংলাদেশের নিজস্ব চলচ্চিত্রের ভাষা নির্মাণে নিঃসন্দেহে ভূমিকা রাখবে। দর্শক, এখানেই শেষ করছি আমাদের আজকের সিনেলাভ। কেমন লাগলো এই পর্বটি এবং সামনের সিনেলাভ কোন ছবি নিয়ে করা যায় সেটা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।